আওয়ামী লীগ সরকারের সময়ে বিসিএস ক্যাডার নিয়োগে দুর্নীতি ও দলীয়করণের অভিযোগের বিষয়ে দুদকসহ আইন প্রয়োগকারী সংস্থাগুলো অনুসন্ধান ও তদন্ত করছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল বারী। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। আজ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে তিনি একথা বলেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। পাবনা ৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামসুর রহমান শিমুল বিশ্বাসের লিখিত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, আওয়ামী লীগ সরকারের গত ১৬ বছরে বিসিএস প্রশাসন ক্যাডারের ১২ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে, ৩৯ জন কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে এবং ৫৬৪ জন কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার ২০২৬ পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বিকেল ৪টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই পদক দেবেন তিনি। এবছর স্বাধীনতা, গণতন্ত্র, নারী শিক্ষাসহ দেশ গঠনের সার্বিক অবদানের জন্য প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। বেগম জিয়া সহ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার ২০২৬ পদক দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসা ও ফিজিওথেরাপির জন্য সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া স্থানান্তর করা হয়েছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে দীর্ঘ চিকিৎসার পর শারীরিক অবস্থার সন্তোষজনক উন্নতি হওয়ায় মঙ্গলবার তাকে মালয়েশিয়ার একটি পুনর্বাসন কেন্দ্রে নেওয়া হয়েছে। বুধবার বিকেলে তার একান্ত সচিব মিজানুর রহমান সোহেল গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। চিকিৎসকদের উদ্ধৃতি দিয়ে তার সচিব জানান, মির্জা আব্বাস বর্তমানে আগের তুলনায় অনেকটাই সুস্থ, তবে শারীরিক সক্ষমতা পুরোপুরি ফিরে পেতে এখন তার নিবিড় ফিজিওথেরাপির প্রয়োজন, যা মালয়েশিয়ায় সম্পূর্ণ করা হবে। তার দ্রুত আরোগ্য লাভের জন্য পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। দেশে উদ্বেগজনক হারে বাড়ছে হাম রোগের সংক্রমণ। গত ২৪ ঘন্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এই নিয়ে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যু ১৯৮ শিশুর। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, সংক্রমণের সর্বোচ্চ হার রাজধানী ঢাকায়। এছাড়া দেশের বিভিন্ন এলাকায় হামের সংক্রমণ উদ্বেগজনকভাবে ছড়িয়ে পড়ছে। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশু, ফলে শিশু হাসপাতালগুলোতে বাড়ছে রোগের চাপ। অনেক ক্ষেত্রে দেরিতে হাসপাতালে আসায় জটিলতা বাড়ছে বলেও জানিয়েছেন চিকিৎসকরা। বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত টিকাদান কর্মসূচিতে কিছুটা ভাটা পড়া, সচেতনতার অভাব এবং ঘনবসতিপূর্ণ এলাকায় দ্রুত সংক্রমণ, এসব কারণে পরিস্থিতি জটিল হয়ে উঠছে। দর্শক, এই মুহূর্তে নোয়াখালী এবং কক্সবাজারে আছেন আমাদের সহকর্মীরা। আমরা সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। শুরুতেই যাচ্ছি নোয়াখালীতে, সেখানে আছেন আমাদের সহকর্মী শাহরিয়ার শিপন। তার কাছ থেকে জেনে নেব সেখানকার হামের সবশেষ অবস্থা। সুমি, আপনি যেমনটি জানতে চেয়েছিলেন, আমি মধ্যে রয়েছে নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে। এই হাসপাতালে গত জানুয়ারি ৫ তারিখের দিকে হামলার প্রাদুর্ভাবের লক্ষণ দেখা দিয়েছেন, যা প্রায় ১৯৯ দিনে প্রায় ১০৩টি রোগী ভর্তি হয়েছেন। তার মধ্যে ৬০ জন ৩৬ জন শিশু ট্রিটমেন্ট নিয়ে বাড়ি চলে গেছেন, তার মধ্যে ৬০ জন এখনো চিকিৎসা নিচ্ছেন। তবে এর মধ্যে কোনো শিশুর অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। সবাই শিশু। এছাড়া দেখা যাচ্ছে শিশু হাতে থেকে এই ধরনের শিশু বেশি আসছে, যার কারণে অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকার কারণে এবং সঠিক সময় হামের টিকা না দেওয়ার কারণে। এবং এই রোগের লক্ষণ হচ্ছে জ্বর, ডায়রিয়া, পাতলা পায়খানা, কাশি হওয়া। তো ডাক্তাররা বলছেন অতি দ্রুত এই নোয়াখালীতে যদি ক্যাম্পেইন, হামের ক্যাম্পেইন যদি বসানো হয়, তাহলে এর প্রাদুর্ভাব বৃদ্ধি পারবে। এই ছিল নোয়াখালী থেকে আমার ২৫০ শয্যা হাসপাতাল থেকে হামের প্রাদুর্ভাব নিয়ে সর্বশেষ খবর। সুমি। ধন্যবাদ শিপন। দর্শক, এখন কক্সবাজারে আছেন আমাদের সহকর্মী আয়াস রনি। তিনি জানাচ্ছেন সেখানকার সবশেষ পরিস্থিতি। জি সুমি, আমি আপনাকে শুনতে পাচ্ছি। আপনি যেমনটা বলছিলেন, আমি এখন দাঁড়িয়ে আছি কক্সবাজার সদর হাসপাতালের এই হাম রোগীদের যেখানে রাখা হয়েছে, সেখান থেকে আমি এখন আপনার সাথে যুক্ত হয়েছি। আমি একটু আমার পিছনে দেখানোর চেষ্টা করছি। আজকে হাসপাতাল কর্তৃপক্ষ
আমাদেরকে যেটা জানিয়েছে, কক্সবাজার সদর হাসপাতালে 67 জন মতো রোগী রয়েছে। এছাড়াও কক্সবাজারে আপনি জানেন যে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প রয়েছে, ওখানেও অনেক হাম রোগে আক্রান্ত হওয়ার কারণে তারা কক্সবাজারের হাসপাতালগুলোতে চিকিৎসা নিতেছে। হাসপাতালের যে চাপ সৃষ্টি হয়েছে, এই চাপ সৃষ্টি হওয়ার ফলে চিকিৎসক এবং নার্সরাও তারা চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে। এছাড়াও কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলা এবং দুর্গম এলাকা থেকে এখানে প্রতিদিন জ্বর, সর্দি, কাশি এবং লালচে ফুসফুরে দাগ নিয়ে, দুর্বলতা নিয়ে অনেক শিশু এখানে ভর্তি হচ্ছে, এমনটা জানিয়েছেন এখানকার চিকিৎসক এবং হাসপাতাল কর্তৃপক্ষ। চিকিৎসকেরা আমাদেরকে যেটা বলেছেন সেটা হচ্ছে যাতে অভিভাবকদের শিশুদের দ্রুত টিকাদান থেকে আরম্ভ করে তাদের যে সচেতনতা বৃদ্ধি করে, এটাই আমাদেরকে জানিয়েছেন। এই ছিল কক্সবাজার সদর হাসপাতাল থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। দর্শক, কক্সবাজার ও নোয়াখালী থেকে সেখানকার হামের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। রাজধানী সহ সারা দেশে জ্বালানি সংগ্রহে ভোগান্তি বাড়ছেই। এর ফলে পেট্রোল পাম্পগুলোতে তৈরি হয়েছে দীর্ঘ লাইন, আর কোথাও কোথাও সরবরাহ বন্ধ থাকায় চরম অনিশ্চয়তায় পড়েছেন সাধারণ মানুষ ও পরিবহন সংশ্লিষ্টরা। আজ সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় পেট্রোল পাম্পে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। মোটরসাইকেল, প্রাইভেট কার, বাস ও পণ্যবাহী যানবাহনের দীর্ঘ সারি চোখে পড়ে। জ্বালানি সংগ্রহের জন্য চালকদের ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। একই চিত্র দেখা গেছে দেশের বিভিন্ন জেলাতেও। এদিকে জ্বালানি মন্ত্রণালয়ের মুখপাত্র যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী বলেছেন, বাংলাদেশে অকটেন এবং পেট্রোলের যে মজুদ আছে তাতে আগামী 2 মাসেও কোনো সমস্যা হবে না। কৃষকদের ডিজেলেরও সমস্যা নেই। দর্শক, এই মুহূর্তে গোপালগঞ্জ এবং রাজবাড়ীতে আছেন আমাদের সহকর্মীরা। আমরা সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। শুরুতেই যাচ্ছি গোপালগঞ্জে। সেখানে আছেন সহকর্মী শান্ত শেখ। তিনি জানাচ্ছেন সেখানের ফিলিং স্টেশনগুলোর সবশেষ অবস্থা। ধন্যবাদ সুমি। আপনি যেমনটি বলছিলেন, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের প্রভাবে বাংলাদেশে যে তেলের তীব্র সংকট তৈরি হয়েছে, তেমনি টুঙ্গিপাড়া উপজেলায় একটি পেট্রোল পাম্পে তেলের সংকট তৈরি হয়েছে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়েছি টুঙ্গিপাড়া উপজেলায় একমাত্র পেট্রোল পাম্পে। আপনি দেখতে পাচ্ছেন যে এই পেট্রোল পাম্পে দীর্ঘ 2 দিন যাবত ধরে পেট্রোল পাম্পটি বন্ধ রয়েছে, কিন্তু বাইকারদের যে দীর্ঘ অপেক্ষা এখনো শেষ হয়নি। সকাল থেকে বাইকাররা তাদের তেল নেওয়ার জন্য অপেক্ষা করছে পেট্রোল পাম্পের থেকে, তবু তাদের তেল দেওয়া হচ্ছে না। পেট্রোল পাম্প থেকে আমাদের জানানো হয়েছে যে পর্যাপ্ত পরিমাণে তেল ডিপো থেকে না আসার কারণে তারা তেল সরবরাহ করতে পারছেন না, এবং সেই সঙ্গে সঙ্গে উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও একটি উদ্যোগ নেওয়া হয়েছে যে পেট্রোল পাম্পে ট্যাক অফিসার নিয়োজিত করা হয়েছে, তার মাধ্যমে যে তেল সরবরাহ করা হয়। এবং এখন পর্যন্ত যে পেট্রোল পাম্পে একটি গাড়ি অবস্থান করছে, তেলের গাড়ি, আমরা জানতে পেরেছি গতকাল রাতে একটি এই গাড়িটিতে তেল আনা হয়েছে। তবু এখনো কোনো তেল পাম্প কর্তৃপক্ষ বলছে যে তেল আসছে কিনা, এমন কোনো আমরা তাদের কাছ থেকে দিক নির্দেশনার কথা এখনো শুনতে পাইনি। তবে এই তেলের সংকট কবে নাগাদ কাটবে এখনো কারো জানা নেই। শুনি, এই ছিল আমার টুঙ্গিপাড়াকে সর্বশেষ। ধন্যবাদ শান্ত। দর্শক, এবার রাজবাড়ীর গোয়ালন্দ থেকে সহকর্মী জাহিদুল ইসলাম জানাচ্ছেন সেখানকার ফিলিং স্টেশনগুলোর সবশেষ অবস্থা। সুমি, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গোয়ালন্দমোর কোরিং ফিলিং স্টেশনে। আপনারা জানেন যে সারা দেশে ন্যায় রাজবাড়ীতেও জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। আমরা সকাল থেকে বিভিন্ন ফিলিং স্টেশনে ঘুরে দেখেছি যে রাজবাড়ির যে 10টি পাম্প রয়েছে, এই 10টি পাম্পে পেট্রোল এবং অকটেন নেই। তবে কিছু পাম্পে আমরা দেখেছি যে ডিজেল দেওয়া হচ্ছে। তবে পরিবহন চালক এবং যারা কৃষক রয়েছেন তাদের লম্বা সিরিয়াল আমরা দেখতে পাচ্ছি। তবে পাম্প কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন এই যে ডিজেল দেওয়া হচ্ছে, তবে কিছুক্ষণের মধ্যেও ডিজেল শেষ হয়ে যাবে। আমরা যারা পরিবহন চালক এবং
কৃষক রয়েছেন, আমরা তাদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে তাদেরকে 200 টাকা করে তেল দেওয়া হচ্ছে। তো যদিও এটা তাদের জন্য পর্যাপ্ত নয়। আপনারা জানেন যে রাজবাড়িটা হচ্ছে কৃষি প্রধান এলাকা। এখানে এখন চলছে বোরো মৌসুমের আবাদ। যদি তারা পর্যাপ্ত পরিমাণ ডিজেল না পায় তাহলে তাদের যে শেষ কার্যক্রমে ব্যাঘাত ঘটবে এবং তাদের ফসলে ব্যাপক পরিমাণ ক্ষতি হবে। তবে রাজবাড়ির 10টি পাম্পে 1টি পাম্পেও অকটেন এবং পেট্রোল নেই এবং কখন নাগাদ আসবেন সেটিও আমাদের পাম্প কর্তৃপক্ষ আমাদেরকে জানাতে পারেননি। এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ সুমি। দর্শক, গোপালগঞ্জ ও রাজবাড়ী থেকে আমাদের সহকর্মীরা সেখানকার ফিলিং স্টেশনগুলোর সবশেষ অবস্থা জানাচ্ছিলেন। 3 দেশ সফরের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান সুসংহত এবং গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নিতে আজ সকালে তিনি ঢাকা ত্যাগ করেন। জানা গেছে, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের পৃষ্ঠপোষকতায় আয়োজিত 5ম আনতালিয়া ডিপ্লোমেসি ফোরামে তিনি বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। ফোরামে অংশগ্রহণের পাশাপাশি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা রয়েছে। এছাড়াও পাকিস্তান ও গাম্বিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশের মন্ত্রী ও প্রতিনিধিদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। তুরস্ক সফর শেষে 19 এপ্রিল বেলজিয়াম ও পরে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় যাবেন। দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়নের পাশাপাশি জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে বৈশ্বিক সমর্থন আদায়ই এই সফরের অন্যতম প্রধান লক্ষ্য। বঙ্গোপসাগরে মাছের নিরাপদ প্রজনন ও সামুদ্রিক সম্পদ সংরক্ষণে 58 দিনের নিষেধাজ্ঞা চলছে। 15 এপ্রিল মধ্যরাত থেকে আগামী 11 জুন পর্যন্ত জেলেরা সাগরে মাছ ধরতে যেতে পারবেন না। এর আগে গত 1 মার্চ থেকে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতেও মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করা হয়, যা চলবে 30 এপ্রিল পর্যন্ত। এই সময়ের মধ্যে সব ধরনের মাছ আহরণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সংশ্লিষ্ট নৌযান মালিক, জেলে ও প্রতিষ্ঠানগুলোকে এই নির্দেশনা কঠোরভাবে মেনে চলার জন্য বলা হয়েছে। অন্যথায় বিদ্যমান আইনের আওতায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। ফলে চাঁদপুর ও ভোলাসহ অন্যান্য জেলার জেলেরা পড়েছেন বিপাকে। এদিকে ডিজেল সংকটের কারণে উপকূলীয় অঞ্চলের অধিকাংশ জেলে গত 1 মাসেরও বেশি সময় ধরে সাগরে যেতে পারছেন না। ফলে কয়েক লাখ জেলে, ট্রলার মালিক এবং মৎস্য খাত সংশ্লিষ্ট ব্যবসায়ীরা আর্থিক সংকটে পড়েছেন। এই পরিস্থিতিতে জেলেদের সহায়তায় সরকার বিশেষ কর্মসূচি চালু রেখেছে। এর আওতায় সমুদ্রগামী জেলেরা প্রতি মাসে 40 কেজি করে চাল পাবেন বলে জানিয়েছে মৎস্য অধিদপ্তর। দর্শক, ভোলা থেকে মাছ ধরা নিষেধাজ্ঞার বিষয়ে সবশেষ জানাচ্ছেন সহকর্মী মনসুর আলম। জি, ধন্যবাদ সুমি। আপনি যেমনটা জানতে চেয়েছিলেন, আমি এখন দাঁড়িয়ে আছি ভোলার ইলিশা মাছঘাট এলাকায়। এখানে সরকার যে 2 মাসের সব ধরনের মাছ ধরা নিষেধাজ্ঞা দিয়েছে, জেলেরা কিন্তু তা মানছে না। জেলেরা নির্দ্বিধায় মাছ শিকার করছে নদীতে। তবে এ ব্যাপারে আমি জেলেদের কাছ থেকে জানতে চেয়েছি যে তারা কেন মাছ শিকার করছে সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে। তবে জেলেরা জানিয়েছে সরকারের যেই নিষেধাজ্ঞা, এই নিষেধাজ্ঞা দেওয়ার ফলে জেলেদের নামে যে বরাদ্দকৃত চাল এখনো কিন্তু তারা পায়নি। এই না পাওয়ার ফলেই কিন্তু তারা নদীতে মাছ শিকার করছে। তবে প্রশাসনের কোনো কিন্তু তৎপরতা নদীতে দেখা যায়নি। এ ব্যাপারে ভোলার মৎস্য কর্মকর্তার কাছে জানতে চেয়েছি যে তিনি আমাকে জানিয়েছেন যে জেলেদের ভোলায় 2,68,000 নিবন্ধিত জেলে রয়েছে। এই 2,68,000 নিবন্ধিত জেলেই কিন্তু সরকারের যে বরাদ্দকৃত চাল পাবে। তবে স্থানীয় সচেতন মহলের দাবি, ভোলায় সচেতন যেই 2,68,000 জেলে রয়েছে, এছাড়াও কিন্তু অনেক জেলে রয়েছে। এই জেলেরা সঠিক চাল সরকারের বরাদ্দকৃত চাল না পাওয়ার কারণেই কিন্তু জেলেরা প্রতিনিয়ত নদীতে মাছ শিকার করছে সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে। এই ছিল ভোলা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। হঠাৎ কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে কক্সবাজারের বিস্তীর্ণ লবণ মাঠ। বড় ধরনের আর্থিক লোকসানের মুখে পড়েছেন প্রান্তিক চাষিরা। প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি বাজারে ন্যায্য দাম না পাওয়ায় হতাশা বিরাজ করছে তাদের মাঝে। প্রতিনিধি আয়াস রনির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে।
চলতি বছর কক্সবাজারে বিস্তীর্ণ মাঠে লবণ চাষ হয়েছে। ভালো উৎপাদনের আশায় স্বপ্ন বুনেছিলেন চাষিরা, কিন্তু হঠাৎ বৈশাখী ঝড় লণ্ডভণ্ড করে দিয়েছে তাদের স্বপ্ন। হাজার হাজার একর লবণ মাঠ তলিয়ে গেছে পানিতে, মুহূর্তেই গলে গেছে সাদা সোনা খ্যাত লবণ। বড় ধরনের আর্থিক লোকসানের বেদনা নিয়ে বাড়ি ফিরেছেন চাষিরা। লবণ চাষিরা জানান, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতির পাশাপাশি লবণের উৎপাদন খরচও বেড়েছে, তবে সে তুলনায় বাজারের দাম পাওয়া যাচ্ছে না। কালবৈশাখী জ্বরের কারণে আমাদের লবণের মাঠ বুঝিয়ে ফেলতে হচ্ছে। আমরা পরিকল্পনা নিয়েছি এখন আর লবণের মাঠ করব না। কালবৈশাখীর কারণে আমাদের বাসা ভেঙে গেছে, এরপরে লবণের মাঠে পানি ঢুকছে, তাই আমাদের বাসা ভেঙে ফেলতে হচ্ছে। এখন আর কি ক্ষতি হয়ে গেছে। আর তো উত্তরালির কালবৈশাখী বেশি ক্ষতি হয়ে গিয়ে লবণ এখন আর তো শাসিবা গিয়া আইলা দরিয়ার মাঠ করি বেশি গুণারি, তারপরে লবণের না পাই। লবণ চাষী কল্যাণ সমিতির পক্ষ থেকে জানানো হয়, কস্টিক সোডা বা সোডিয়াম সালফেট আমদানির কারণে স্থানীয় বাজারে লবণের দাম কম পাওয়া যায়। তাছাড়া লবণ চাষিরা কোনো ধরনের সরকারি প্রণোদনা না পাওয়ায় এই শিল্প মুখ থুবড়ে পড়ার আশঙ্কাও করা হয়। আমদানি রপ্তানি এই দুইটা ডিপেন্ড করে হলো আপনার উৎপাদন এবং চাহিদার উপর। এখন উৎপাদন চাহিদার যে অবস্থা দেখা যাচ্ছে, আমরা শেষে হতাশ, এবং আমাদের এই ঘূর্ণিঝড়ের কারণে পলিথিন চলে গেছে, মাঠের লবণ চলে গেছে এবং অন্যান্য ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু কোনো প্রণোদনা সরকার থেকে এ পর্যন্ত আমরা পাই নাই। আমরা পাই না কোনো কৃষক প্রণোদনা, পাই না কোনো শ্রমিক প্রণোদনা। এই জন্য আমরা আশা করব সরকার অতি শীঘ্রই যেন আমার এই 40,000 চাষীদের জন্য কিছু না কিছু ব্যবস্থা করলে আমরা উপকৃত হব, আমাদের পরিবার বাঁচবে, আমরা বাঁচব। কালবৈশাখী ঝড়ের তাণ্ডব আর বাজারে ন্যায্য দাম না পাওয়ার দ্বৈত সংকটে এখন দিশেহারা কক্সবাজারের প্রান্তিক লবণ চাষিরা। তাদের আশঙ্কা, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে এই অঞ্চলের লবণ শিল্প বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ ডেস্ক। কুমিল্লা সিলেট মহাসড়কের কাভার্ড ভ্যান ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা ও ছেলে নিহত হয়েছেন। এই ঘটনায় আরও 3 জন গুরুতর আহত হয়েছেন। বুধবার দুপুরে দেবিদ্বার উপজেলার বারেরা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বাঙ্গরা বাজার এলাকার গাজীরহাট গ্রামের রওশনারা এবং তার ছেলে ইয়ামিন। আহতরা হলেন নিহত ইয়ামিনের নানা তাজুল ইসলাম ও নানি মনোয়ারা বেগম এবং সিএনজি চালক। প্রত্যক্ষদর্শীরা জানান, বেপরোয়া গতিতে আসা একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। মিরপুর হাবে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আক্তারুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো উদ্ধার করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গাজীপুরের শ্রীপুরে মাওনা চৌরাস্তা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ও জনপথের জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার বিকেলে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার সাইদুল ইসলাম। জানা যায়, স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা এসব অবৈধ স্থাপনা নির্মাণ করে দোকান বসানোর জন্য মোটা অঙ্কের অর্থ আদায় করত। অভিযানের সময় উপস্থিত ছিলেন মাওনা হাইওয়ে থানা পুলিশ ও গাজীপুর জেলা কৃষক দলের আহ্বায়ক SM আবুল কালাম আজাদ সহ স্থানীয় নেতারা। সড়ক ও জনপদের জায়গা দখলমুক্ত করতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সাইদুল ইসলাম। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির জেরে সরকার জ্বালানি তেলের বিক্রয় সীমা নির্ধারণ করে দিলেও শিল্পাঞ্চল আশুলিয়ার চিত্র ভিন্ন দেখা যায়। সরকারি নির্দেশনা অনুযায়ী তেল বিক্রির কথা থাকলেও এই অঞ্চলের প্রায় ডজন খানেক ফিলিং স্টেশনে কোনো জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না। গত 2-3 দিন ধরেই অধিকাংশ পাম্পে তেল নেই সাইনবোর্ড ঝুলতে দেখা গেছে। আশুলিয়ার বাইপাইল এলাকার ফিলিং স্টেশন ঘুরে দেখা যায় তেলের জন্য শত শত মোটরসাইকেল দীর্ঘ লাইন। তবে দীর্ঘ সময় অপেক্ষা করেও তেল না পাওয়ায় ক্ষোভ নিয়ে বাড়ি যাচ্ছেন চালকরা। এদিকে জ্বালানি সংকটের কারণ হিসেবে পাম্প কর্তৃপক্ষ সরবরাহ ব্যবস্থার ঘাটতিকে দায়ী করছে। নোয়াখালীর সদর উপজেলায় অবৈধভাবে মজুত করা 1200 লিটার পেট্রোল সহ 3 জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। এই সময় তেল পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়। বুধবার সন্ধ্যায় উপজেলার নোয়াখালী পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের
লক্ষ্মীনারায়ণপুর এলাকায় হাজী আসমত আলীর বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন মুশফিকুর রহমান মাহি, মাহমুদুল হাসান, মঞ্জুর আলম। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মঈনুদ্দিন জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে পেট্রোল মজুত করে বিক্রি করে আসছিল। আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সুধাররাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। মাদারীপুর জেলা প্রশাসনের আয়োজনে শহরের লেকপাড়ে চলছে 7 দিনব্যাপী বৈশাখী মেলা। 14 এপ্রিল থেকে শুরু হওয়া এই মেলা চলবে আগামী 20 এপ্রিল পর্যন্ত। প্রতিদিন সকাল থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকবে মেলার স্টল। এর আগে মঙ্গলবার এই মেলা উদ্বোধন করেন জেলা বিএনপির সদস্য সচিব ও মাদারীপুর 2 আসনের সংসদ সদস্য জাহানদার আলী মিয়া। সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মির্জা মর্জিনা আক্তার, পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক জুয়েল আহমেদ, চ্যানেল এস এর মাদারীপুর জেলা প্রতিনিধি প্রণব কুমার সাহা অপূর্ব সহ অন্যান্যরা। মেলায় বাঙালি সংস্কৃতির বিভিন্ন ধরনের আসবাবপত্র, খেলনা, কসমেটিক্স ও খাবারের দোকান বসেছে। আগত দর্শনার্থী ও ক্রেতাদের নিরাপত্তায় সেনাবাহিনী, র্যাব ও পুলিশ কাজ করছে।